আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশরাত খান বর্ষা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার, 5 দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ। ডাকসু নির্বাচনে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের প্যানেল ঘোষণা, মনোনয়নপত্র তুলেছে ছাত্রলীগ। পারফিউমের গোডাউন বিস্ফোরণেই চকবাজারে আগুন বলে ধারণা, কেমিক্যাল মজুদ ছড়াতে টাস্ক ফোর্স। এবং পিলখানা ট্র্যাজেডি দিবস পালন, হত্যার বিচারের রায় শিগগিরই কার্যকর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও নিটল দাতা বিশেষ সংবাদে থাকছে। জমকালো অস্কার পুরস্কার ঘোষণার খবর। আনোয়ার সিমেন্ট শীট, বসত বাড়িতেও ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। বিমান ছিনতাই চেষ্টাকারী কিভাবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে ফ্লাইটে উঠল তা খুঁজে বের করার চেষ্টা করছে সরকার। বিমানবন্দরে নিরাপত্তা সরেজমিনে দেখে বিমান প্রতিমন্ত্রী এবং সচিব তদন্তের আগে স্পষ্ট করে কিছু বলতে চাননি, তবে বলেছেন 5 দিনের মধ্যে রিপোর্ট দেবে তদন্ত কমিটি। চক্র মালিথার রিপোর্ট। চট্টগ্রামে রোববার বিমানের একটি ফ্লাইট ছিনতাই চেষ্টা ব্যর্থ হওয়ার পর সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিব, সিভিল এভিয়েশন এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রথমে তারা ইন্টারন্যাশনাল টার্মিনালে যান। পরে সাংবাদিকদের নিয়ে মন্ত্রী সচিব যান ডোমেস্টিক টার্মিনালে। সেখানে সরজমিনে নিরাপত্তা ব্যবস্থা দেখেন তারা। বিমানবন্দর ঘুরে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন বিমান মন্ত্রী এবং সচিব। এখানে এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। প্রথম কথা হলো সেটা পিস্তল কিনা এখন আমরা ওয়াকিবহাল না, পিস্তল কিনা খেলনা পিস্তল কিনা যে কোনো কিছু হতে পারে। তারপরে আমরা তদন্ত টিম গঠন করেছি, তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র। বাকি বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা নিরাপত্তা বিঘ্নের কারণ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন তারা। এখানে সংস্থার কোনো অসমন্বয়হীনতা বা সমন্বয়হীনতার কোনো লক্ষণ আপনারা দেখেছেন কিনা এটা বাস্তবে দেখানোর জন্যই আমরা ইনভাইট করেছি। এয়ারপোর্টটা আমাদের, এটা আমাদের একটা ভাবমূর্তি। আমি আপনাদের কাছে পজিটিভ অ্যাপ্রোচটা চাইব। মন্ত্রী সচিবের পরিদর্শনের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 তলায় সংশ্লিষ্ট ফ্লাইটের ককপিট এবং ক্যাবিন ক্রুদের সাক্ষ্য নেয় মন্ত্রণালয়ের 5 সদস্যের তদন্ত কমিটি। ঢাকায় সাক্ষ্যগ্রহণ শেষ করে কমিটি বিকেলেই চট্টগ্রাম গেছে। রোববারের দুবাই ফ্লাইটের যাত্রীদের সোমবার দুপুরে বিমানের আরেকটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে দুবাই পাঠানো হয়েছে। তবে ময়ূরপঙ্খী নামের বিমানের ওই এয়ারক্রাফটটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে যাত্রী পরিবহনের উপযোগী করতে আরও 2-3 দিন লাগবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী কথিত মাহাবি জাহানের পরিচয় মিলেছে। বিমানের যাত্রী তালিকা অনুযায়ী তার নাম মোহাম্মদ পলাশ আহমেদ। রোববার দুবাই যাওয়ার কথা বলে বাসা থেকে সে বের হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে দুঘাটা গ্রামের পিয়ার জাহানের ছেলে পলাশ। বিভিন্ন নাটক এবং শর্ট ফিল্ম তৈরির সঙ্গে যুক্ত পলাশ 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। 2011 সালে স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল পাশ করার পর থেকে ঢাকায় বাস করতেন তিনি। পলাশের বাবা প্রবাস ফেরত পিয়ার জাহান স্থানীয় মুদি দোকানের ব্যবসা করেন এবং মা রেনু বেগম গৃহিণী।
আগুনে নিহত স্বজনদের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পুরান ঢাকার চকবাজারবাসী। নিখোঁজদের খোঁজে চুরিহাট্টায় ভিড় জমাচ্ছেন স্বজনরা। বুয়েটের প্রকৌশলীরা বলছেন উচ্চচাপের কারণে পারফিউমের গোডাউন বিস্ফোরণে আগুন ছড়িয়ে থাকতে পারে। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র রোহানকে খুঁজতে সোমবার সকালে চুরিহাট্টায় যান তার নানা ইউনুস মিয়া এবং ছোট ভাই রুদ্র। ধ্বংসস্তূপের নিচে রোহানের মোটরসাইকেলটি খুঁজে পেলেও তার সন্ধান পাননি তারা। আমার এই নাতিটা নর্থ সাউথে ইংলিশ মিডিয়ামে বিবিএ ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। এখানে একটা চার দোকান আছে কোথায় জানি ভালো, তো এক হুন্ডায় 3 জন, এক হুন্ডায় 2 জন। ওই আমার নাতি আর আরেকটা ছেলে আছে, ওই সহ চা খাইতে আসছে। আইসা যখন আগুনটা পুরা ফুলকিটা এই হুন্ডাটা লইয়া, ওই যে হুন্ডা আছে ওই হুন্ডাটা লইয়া 2 জন যে হুন্ডা ছিল ওই হুন্ডায় দুজন হয়ে গেছে গা। রোহানের মতো অনেকে এখনো হারানো স্বজনদের খুঁজে ফিরছেন। আমার ভাই এই রাস্তা দিয়ে রিক্সাতে ছিল, আমরা সিসি ক্যামেরা ফুটেজের মধ্যে আমার বাইকে দেখতেও পাইছি, কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আগুনের কারণ বের করা এবং সুপারিশ প্রণয়নের জন্য সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রতিনিধি দল। ওয়াহিদ ম্যানশন সহ পুরো এলাকা তারা ঘুরে দেখেন। এক্সপ্লোসিভ ইভেন্ট এখানে হয়েছে। আপনি দেখেন উপরের ফ্লোরটাতে বিল্ডিংয়ের ভিতরে যে কলামের মাঝখানে যে ওয়ালগুলো ইনফিল ওয়াল বলে, ইনফিল ওয়ালগুলো সব চলে গেছে এই সাইডে এবং মসজিদের সাইডেও উড়ে গেছে। তার মানে কি পরিমাণ ফোর্স জেনারেটেড হয়েছে যে ওয়ালগুলোকে পুশ করে দেখেন উল্টা দিকের বিল্ডিং অলমোস্ট 50 to 60 ফিট দূরে ফ্লাই করে গিয়ে ওখানে হিট করেছে। ওটাকে বলে প্রজেক্টাইল ইফেক্ট। তো এক্সপ্লোশন একটা তো ফায়ার আছে আর এটা হলো প্রজেক্টাইল আছে। তো এখানে প্রজেক্টাইল ইফেক্ট ইভেন ওই মস্কের গায়েও আপনি দেখবেন যে ওই প্রজেক্টাইলগুলো হিট করেছে যে ওটার দাগ আছে। তো এটা আগুনে হারিয়ে যাওয়া স্বজনদের শোক এখনো ভুলতে পারেননি চকবাজারের মানুষরা। শোকের দিনও হারিয়ে যাওয়াদের স্মরণ করেছেন তারা। আগুনের ঘটনায় দায়ের করা 3টি রিট আবেদন একসঙ্গে শুনানি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে 124 জন মারা গেছে 2010 সালের ঘটনায় এবং পরবর্তীতে এখানে 69 জনের প্রাণহানি ঘটেছে। তো ওনারা এই যে মৃত্যুর যে মিছিল এটা ওনারা বন্ধের ব্যাপারে অত্যন্ত ওনারা সিরিয়াস এবং এই বিষয়ে ওনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সুনির্দিষ্ট ওনারা মতামত এখানে প্রত্যাশা করছেন, ব্যাখ্যা চাচ্ছেন। মঙ্গলবার দুপুরে রিটের শুনানি হবে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। চকবাজার সহ পুরনো ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক দাহ্য পদার্থ বা কেমিক্যাল দ্রব্যের মজুদ সরিয়ে নিতে দুস্তরের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে দুস্তরের টাস্ক ফোর্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। রাজধানী নিমতলির ভয়াবহ আগুনের পর নানা আলোচনা চললেও পুরনো ঢাকা এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়া হয়নি। তবে 20 ফেব্রুয়ারি রাতে চকবাজারের ভয়াবহ দুর্ঘটনায় প্রায় 70 জন প্রাণ হারানোর পর সর্বোচ্চ মহল থেকে চূড়ান্ত নির্দেশনায় সংশ্লিষ্ট সব মহল তৎপর হয়ে উঠেছে। কেমিক্যাল গোডাউন সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের সভাপতিত্বে জরুরি সভায় বিভিন্ন প্রস্তাব উঠে আসে। ব্যবসায়ীরা দাবি করেন 29 ধরনের দাহ্য রাসায়নিকের গোডাউন এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত হচ্ছে, তারা কিন্তু এখন যেটা ফ্লেমেবল না, যেটা নন ফ্লেমেবল, এগুলো নিয়ে তারা ভয় পাচ্ছে। এটা তারা কোথায় নিয়ে যাবে, তারা কোথায় রাখবে। আমাদের তো মানুষের জীবন অনেকের মূল্যবান। আপনারা দেখেন যে এখানে অনেকদিন পুরনো ব্যবসাও চলছে, কিন্তু এখানে যদি ফায়ার আমরা কমপ্লায়েন্সটা না করি তাহলে কিন্তু একটা বড় রকম দুর্ঘটনা ঘটবে। একটি দুর্ঘটনায় যদি 70 জন লোক মারা যায় এবং সারা পৃথিবীর কাছে আমাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই ব্যাপারে আমাদের আর কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। সভায় সিদ্ধান্ত হয় কেমিক্যাল বিক্রির জন্য দোকান বা শোরুমগুলো যেখানে আছে সেখানেই থাকবে, তবে গোডাউন থাকবে শহরের বাইরে। হ্যাজার্ড আইটেমের মধ্যে যে 39টা আইটেম পরিদপ্তর থেকে আমাদেরকে যে দিয়েছেন, এগুলো যাতে আমরা না বিক্রি করি, এগুলো এখান থেকে সরানোর ব্যবস্থা, এগুলো আমরা মাইনা নিয়েছি। এই মাইনা নেওয়ার পিছনে আমরা এখান থেকে সরানোর ব্যবস্থা করতেছি। তো এখন সরানো আজকে বললে তো কালকে সরবে না। আবাসিক এলাকার কোনো বাসাবাড়ি, দোকান বা গোডাউনে দাহ্য কেমিক্যাল ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ওই বাড়ির গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করার নির্দেশ দেন সিটি মেয়র। 2 স্তর বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করার মধ্য দিয়ে আমরা পুরনো ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম অপসারণের কাজ শুরু করতে চাই। আগামী 28 তারিখ ফেব্রুয়ারি থেকে শুরু করে
1 মাসের মধ্যে অর্থাৎ 1 এপ্রিলের মধ্যে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবেন। সবাই সব এলপিজি ও সিএনজি গ্যাস সিলিন্ডার পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার কাগজ ছাড়া লাইসেন্স নবায়ন না করার অনুরোধ জানানো হয় বিআরটিএ-কে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। চুরিহাট্টায় আগুন ট্র্যাজেডিতে নিখোঁজ স্বামীর দাবিদার সখিনা বেগম নামে এক নারী রাজধানীর চকবাজার থানায় স্বামীর সন্ধান চেয়ে মামলা করেছেন। ভোলার এক গ্রাম থেকে 3 সন্তান সহ এই নারী ডিএনএ নমুনা দিতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছুটে এসেছেন। বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে ফরেনসিক ডিএনএ ল্যাবে সখিনা এবং তার 3 সন্তানের ডিএনএ নমুনা নিয়েছে সিআইডি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বাবু কাছে না তুই শান্ত মোবাইলে আমি 1000 টাকা একদম সকালে তুই আর তোর মা তোর ভাইরা সবাই আছিস গিয়া তোর বাজে আসিয়া। শাহাবুদ্দিন সখিনার বড় সন্তান 14 বছরের শান্তর সঙ্গে বুধবার সন্ধ্যায় এসব কথা হয়েছিল বাবা শাহাবুদ্দিনের, কিন্তু বিকাশে টাকা আসেনি আর কথাও হয়নি বাবার সঙ্গে। বাবার খোঁজে মায়ের সাথে তারা 3 ভাই এখন ঢাকায়। বুধবারে কইছে আমি লঞ্চে না আবু কথা কইছে আমার লাগে। শাহাবুদ্দিন প্রায় 1.5 বছর আগে রিকশা চালাতে ঢাকায় আসেন। থাকতেন কামরাঙ্গীর চরে। চকবাজারে আগুনের দিন সখিনা ভোলায় বাংলা বাজারে বাবার বাড়িতে থাকা অবস্থায় স্বামী নিখোঁজ হবার খবর পান। লাস্টটা চাই জানি 3টা বাচ্চা লইয়া কেমনে খাইব সেইটা আর কি চাই। সখিনার শ্বশুর হাসান আলী রোববার ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে নিখোঁজ ছেলের সন্ধানে ডিএনএ নমুনা দিয়ে যান আর বলে যান শাহাবুদ্দিন অবিবাহিত। এতে জটিলতা দেখা দেয়। সোমবার সকাল থেকে সখিনা এবং তার 3 সন্তান ঢাকা মেডিকেল কলেজ মর্গের অস্থায়ী ক্যাম্পে অপেক্ষা করেন, কিন্তু ডিএনএ নমুনা সংগ্রহে তাদের দুপুরের পর সিআইডির হেডকোয়ার্টারে নেওয়া হয়। ছেলেও নাই আর বউ নাই, নিজে ভিডিও গেছে মামলা দিছে। কালকে দুপুর নাগাদ শাহাবুদ্দিনের ভাই প্লাস তার বাবা এসে নমুনা দিয়ে গেছে, আমরা ওইটা নমুনা কালেক্ট করছি। আজকে সকালে তারা আসছে, আমরা উপরে স্যাররা নির্দেশ দিচ্ছে যে তাদের ডিএনএ সিআইডি ডিএনএ ল্যাব পুলিশ সিআইডি হেডকোয়ার্টার মালিবাগ মোড়ে নিয়ে যাওয়ার জন্য। রাজধানীর 5টি হাসপাতালে অজ্ঞাত 19 মরদেহের পরিচয় শনাক্ত করতে এই পর্যন্ত সংগ্রহ করা ডিএনএ নমুনা সংগ্রহের অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছে সিআইডি। সব মিলিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে 8 থেকে 10 দিন লাগবে টেকনিক্যালি আমাদের এই সফট টিস্যু এবং আস্তিসনের স্যাম্পল পাওয়া। এরপরে আসবে হলো ম্যাচিংয়ের প্রশ্ন। এইটা কিন্তু একটু সময় সাপেক্ষ, কারণ প্রতিটা দাবিদার সঙ্গে সবগুলাকে মিলাইতে হবে। এখনো পর্যন্ত 23 জনের দাবিদার 42 জনের নিকট আত্মীয়ের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব। এর মধ্যে 14টি মরদেহের পরিচয় শনাক্ত করতে রক্ত এবং অন্যান্য টিস্যু নমুনা হিসেবে নেয়ায় 15 দিনের মধ্যে ফল পাওয়ার আশা করছে সিআইডি। 5টি মরদেহ পুড়ে কয়লা হয়ে যাওয়ায় হাড়গোড়ের নমুনা থেকে ফল পেতে 3 সপ্তাহের বেশি সময় লাগবে বলছেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিএনএ বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ফর্ম বিতরণের সময়সীমার শেষ মুহূর্তে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা এবং মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। ছাত্রলীগের মনোনীতরা ফর্ম সংগ্রহ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। এদিকে পদবঞ্চিত ছাত্রলীগের একটি অংশ ডাকসুর জন্য প্যানেল ঘোষণা করেছে। শেষ দিনে কোটা বিরোধী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদী বিরোধী ছাত্র ঐক্য প্যানেল ঘোষণা করে। রিপোর্ট মাসুর শাকিলের। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রধান ছাত্র সংগঠনগুলো প্যানেল ঘোষণা ও মনোনয়নপত্র সংগ্রহ করেছে। শেষ দিনের শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহ ও প্যানেল ঘোষণা করে ছাত্রদল। 30 বছর বয়সসীমার কারণে পরিচিত ছাত্রদলের নেতাদের বাদ দিয়ে ডাকসুর প্যানেল দিয়েছে সংগঠনটি। আমরা যখন ডাকসুর মনোনয়ন বিতরণ শুরু করি, সেইখানে আমাদের যেই পরিমাণ ফর্ম আমরা বিতরণ করি, পরবর্তীতে আমরা কিন্তু সেই পরিমাণ ফর্ম জমা পাইনি। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে বিভিন্ন হল থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে যারা বিভিন্ন হলে এবং ডাকসুতে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম নিয়েছেন, তাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে।
এটা অত্যন্ত দুঃখজনক। কোটা বিরোধী আন্দোলন করে পরিচিতি পাওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ তাদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরকে ভিপি রাশেদ আহমেদকে জিএস করে প্যানেল ঘোষণা করে। আমরা যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শত বাধা বিঘ্ন উপেক্ষা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা, প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীকে ভিপি, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজিরকে জিএস প্রার্থী করেছে। প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের যে প্যানেল, আমরা মনে করি যে ছাত্র সমাজ বিপুল ভোটে এই প্যানেলকে বিজয়ী করবে। ছাত্রলীগের বঞ্চিতরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আলাদা প্যানেল ঘোষণা করেছে। তবে ছাত্রলীগের ঘোষিত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে বলেছে তারা চেষ্টা করছে আলাদা প্যানেলকে তাদের পক্ষে নিয়ে আসতে। তো সবার মন জয় করা আসলে সম্ভব না এত অল্প পদ দিয়ে। তো তাদের সাথে আমরা কথা বলে তাদের সাথে একটি সমঝোতা করে তাদের আমরা আশা করি ঠিক করে হয়ে যাবে। নির্বাচনের জন্য যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে তাদের মনোনয়নপত্র জমা ও বাছাইয়ের শেষ দিন মঙ্গলবার। আশরাফ শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিডিআর বিদ্রোহে 10 বছর আজ। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিপথগামী উশৃঙ্খল বিডিআর সদস্যদের বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ নিহত হয়েছিল 74 জন। যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হত্যাকাণ্ডের শাহাদত বার্ষিকী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করা হবে খুব শিগগিরই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দিনটিকে স্মরণ করতে প্রতি বছরের মতো এবারও বনানী সামরিক কবরস্থানে আসেন নিহতদের সহকর্মী ও স্বজনরা। নাম ফলকে নিজের সন্তান শহীদ মেজর মামুনুর রহমানের নাম খুঁজছিলেন তার মা। পিলখানা হত্যাকাণ্ডে সন্তান নিহত হওয়ার পর থেকেই মানসিকভাবে অসুস্থ তিনি। আমরা শেষ বাবা, তার বলার কিছু নাই, আমাদের তো জীবন শেষ। এখন কি আমরা বিচার শেষ দেখতে পারবো সেটা তো আশা নাই। 10টি বছর ধরে বুকে পাথর নিয়ে আছেন শহীদ মেজর মুস্তাকের মা। আমাদের দিন কিভাবে কাটে এটা মনে হলে তো আমরা আর এটার বিচার হলে তাও একটু শান্তি হয়, কিন্তু তা তো হচ্ছে না। এখন আল্লাহর উপরে বিচার দিয়ে রাখছি, আল্লাহ কবে বিচার করেন সেটা তো আমরা কামনা করি যে আমাদের জীবদ্দশায় যদি আমরা দেখে যেতে পারি তাহলে একটু হলেও তৃপ্তি পেতাম, কিন্তু সেটা কত দূর কি হবে তো বলতে পারি না। শহীদ কর্নেল কুদরতে এলাহির বাবা এখনো অপেক্ষায় আছেন তার প্রিয় সন্তানের হত্যাকারীদের বিচার দেখার। যার এই ঘটনা ঘটে নাই সে কোনোদিন বুঝতে পারবে না যে এটা কত কঠিন, কত করুণ, কত হৃদয় বিদারক। সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনী ও বিজিবি প্রধান শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পালন করা হয় 1 মিনিটের নীরবতা। মূল আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে। আর এরা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায় এবং তাদের শাস্তি অনুযায়ী, মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান বিজিবি প্রধান। যেই সাংগঠনিক কাঠামো আছে, যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মর্মান্তিক ঘটনার পরে, তাতে আমরা এই বাহিনীর উপরে আমরা এখন আস্থা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। স্বজনরা ছাড়াও আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। দুর্ভাগ্যজনকভাবে এর যে তদন্তগুলো হয়েছিল সেই তদন্তগুলোর পূর্ণাঙ্গ কোনো তদন্ত এখন জাতির সামনে প্রকাশ করা হয়নি। বিশেষ করে সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই তদন্ত এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি। সেদিনের ভয়াল সেই ঘটনার আর পুনরাবৃত্তি যেন না হয় এ বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
অমরেশ্বর গ্রন্থমেলা শেষ হবার আর মাত্র 3 দিন বাকি আছে এবং এই শেষ সময়ে বইপ্রেমীরা তাদের পছন্দের বই কিনতে মেলায় আসছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষই মেলায় আসছেন, বই কিনছেন। এখানে পাঠকদের পাশাপাশি আসছেন লেখকরা এবং প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। আমি আজকের প্রকাশিত বইয়ের সংখ্যাটা আপনার মাধ্যমে জানাতে চাই। আজ প্রকাশিত বইয়ের সংখ্যা 145টি, এর মধ্যে উপন্যাস 15টি, কবিতা 56টি, গল্প 21টি, শিশুতোষ 5টি, জীবনী 5টি এবং এ পর্যন্ত প্রকাশিত মোট বই 4099টি এবং সবগুলো বইয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই 1345টি এবং গল্প 657টি। এবং বইমেলায় কিন্তু আমার আরও অনেকের সঙ্গে কথা হয়েছে যারা ব্যক্তিগত উদ্যোগে লাইব্রেরির জন্য পাঠাগারের জন্য বই কিনতে আসছেন। এছাড়া বইমেলা কর্তৃপক্ষ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ব্যাপারে প্রতিদিনই সতর্কতা দিচ্ছেন এবং মেলার সাথে সংশ্লিষ্ট সকলকে প্রকাশক বইয়ের মালিক সবাইকেই সতর্ক থাকার একটা নির্দেশনা দিচ্ছে এবং আগামী যে 3 দিন বইমেলা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই 3 দিনই বইমেলা খুলবে বিকাল 3টায় এবং বইমেলা শেষ হবে রাত 9টায়। এবং মেলায় যারা শারীরিকভাবে প্রতিবন্ধী এবং শিশু যারা বয়স্ক তারাও এই শেষ সময়টা এবং ঘুরে দেখার সুযোগ পাবেন বিশেষ হুইল চেয়ার ব্যবহার করার মাধ্যমে। বর্ষা, এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মিথিলা, আপনাকে ধন্যবাদ বইমেলা থেকে জানিয়ে দেওয়ার জন্য। এবারে চলে যাচ্ছি সামিট আন্তর্জাতিক সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে নর্থ কোরিয়াও দেশের পরাক্রমশালী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। এক টুইট বার্তায় ট্রাম্প আরও বলেন, নর্থ কোরিয়া বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় দেশগুলোর একটি। এবং ট্রাম্পের এই টুইট বার্তার কয়েক ঘন্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নর্থ কোরিয়াকে আরও একবার পারমাণবিক হুমকি বলে উল্লেখ করেন। আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নর্থ কোরীয় নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হবে। আগের বারের মতো ফলপ্রসূ আলোচনার আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। একানব্বইতম অস্কারে সেরা ছবি হয়েছে পিটার ফেরালি পরিচালিত গ্রিন বুক। মেক্সিকান নির্মাতা আলফানসো কিউরন তার ছবি রোমার জন্য হয়েছেন সেরা নির্মাতা। সেরা অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন রামি মালিক এবং অলিভিয়া কোমেন। বিস্তারিত ইলিয়াস কাবলের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস ডলবি থিয়েটারে বসছিল তারার মেলা। এবার একক উপস্থাপকের পরিবর্তে অনুষ্ঠান মঞ্চে পুরস্কার ঘোষণা করেছেন 57 জন তারকা। ব্রিটিশ ব্যান্ড কুইনের পারফর্ম দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। বোহেমিয়ান রাপসোডির কুইনের বাস্তব চরিত্র ব্রায়ান মের সাথে মঞ্চ মাতান অ্যাডাম ল্যাম্বার্ট। সত্তর দশকের বিশ্বজুড়ে যে রক ব্যান্ডের জোয়ার ছিল তার অন্যতম কেন্দ্রীয় চরিত্র ফ্রেডি মার্কারির জীবনী ভিত্তিক ছবি রাপসোডিতে অভিনয় করে রামি মালিক জিতে নেন এবছরের সেরা অভিনেতার পুরস্কার। একই সাথে সেরা সম্পাদনা, সেরা শব্দ সম্পাদনা ও সেরা শব্দ মিশ্রণের পুরস্কার জিতে এককভাবে সবচেয়ে বেশি 4টা অস্কার জিতেছে ব্রায়ান সিঙ্গার পরিচালিত বোহেমিয়ান রাপসোডি। সপ্তদশ শতকের গল্প নিয়ে নির্মিত দ্য ফেভারিট চলচ্চিত্রে ব্রিটিশ রানী অ্যানির চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন অলিভিয়া কোমেন। 70 দশকের মেক্সিকোর শহর রোমার জীবন ও যাপনের গল্প নিয়ে পরিচালক আলফানসো কিউরন নির্মাণ করেছেন রোমা। সর্বাধিক মনোনয়নপ্রাপ্ত সিনেমা হিসেবে সেরা পরিচালক, সেরা বিদেশি ভাষার ছবি ও চিত্রগ্রহণ সহ 3টি শাখায় পুরস্কার জিতে ছবিটি। এছাড়াও গ্রিন বুক ছবিতে অভিনয় করে মাহেরশালা আলী জিতেছেন সেরা পার্শ্ব চরিত্র অভিনয়ের অস্কার। ইফ ব্যাটেল স্ট্রিট কুড টক ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন রেজিনা কিং। পার্শ্ব চরিত্র ছাড়াও সেরা চিত্রনাট্য সহ 3টি শাখায় পুরস্কার জিতেছে গ্রিন বুক। আর সেরা অ্যানিমেশন চলচ্চিত্র হয়েছে স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডার-ভার্স। ইলিয়াস কমল, চ্যানেল আই। এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ।
সবার জন্য তথ্য ব্যবহার উপযোগী এবং সহজলভ্য করার অঙ্গীকার করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রকল্পের আয়োজনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। 21 শতকের সবচেয়ে মূল্যবান সম্পদ তথ্য এই শিরোনামে জাতীয় কর্মশালায় কারিগরি সহায়তা দিয়েছে সিঙ্গাপুর সরকারের বিভিন্ন সংস্থা এবং সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় টেকসই উন্নয়ন লক্ষ্য SDG অর্জনে কিভাবে তথ্য পরিসংখ্যান ব্যবহার করে কাজ করছে তা বিস্তারিত তুলে ধরে। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। পাবনায় কৃষি বনায়ন প্রযুক্তির আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ফল বাগানে উচ্চমূল্যের সাথী ফসল চাষ করছে কৃষক। এই প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে সরেজমিন গবেষণা বিভাগ। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। কৃষি বনায়ন প্রকল্পের আওতায় সরেজমিন গবেষণা বিভাগ BARI পাবনা সদর উপজেলার গঙ্গারামপুর, জাফরাবাদ ও আটঘড়ি উপজেলার বাওয়াইখোলা গ্রামে প্রকল্প বাস্তবায়ন করে। জোয়ারদহের আদর্শ কৃষক আব্দুল লতিফ এই প্রকল্পের আওতায় পেয়ারা, লিচু ও আম বাগানে ফলদ গাছের সাথে উচ্চমূল্যের ফসল ফুলকপি, বাঁধাকপি, মটর, ব্রুকলি, মসুর ডাল চাষ করেছেন। যে সাফল্য দেখতেছি এই ধরনের যে বাংলাদেশের প্রত্যেকটা ফল বাগানে যদি এই ধরনের কৃষিকাজ হয়ে থাকে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অনেক অগ্রগতি হবে বলে আমি আশা করি। আব্দুল লতিফের সাফল্য অনুসরণ করে জোয়ারদহ, উগ্রগড়, চক উগ্রগড়, জয়কৃষ্ণপুর সহ আশপাশের বেশ কিছু এলাকার কৃষক এ প্রযুক্তির মাধ্যমে ফল বাগানে বিভিন্ন সাথী ফসল চাষ করছেন। পেয়ারা বাগানে এত সুন্দর সবজি চাষ হয় তা আশা করেছি যে আগামী দিনই আমরা আবাদ করার চেষ্টা করব। বিজ্ঞানীরা কৃষি বনায়নের এ প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছেন। কৃষি বনায়ন ভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য আমরা এই কর্মকাণ্ড পাবনা FSR সাইডে শুরু করেছি। এখানে শুধু ফল বাগান কৃষকরা আজকে এক্সপানশন হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ ফল বাগান বাড়ছে। তো শুধু ফল বাগান থেকে শুরু করে আমরা এই প্রকল্পের অর্থনীতি দেখলাম যদি এর সাথে হাই ভ্যালু ক্রপস যদি করা যায়, উচ্চমূল্যের ফসলগুলো, সেই জন্য আমরা কিন্তু এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পেয়ারা বাগানের সাথে নিয়ে আসছি। দেখা যায় টোটাল প্রোডাক্টিভিটি কীভাবে বাড়ানো যায়। প্রতি ইউনিট এরিয়াতে আমরা উৎপাদন বাড়ানোর জন্য আমরা আজকে ফল বাগানও পাচ্ছি, ফলও বিক্রি করতে পারছি, সারা বছর শাকসবজি বিক্রি করতে পারছি। প্রকল্পটি সারা দেশে সম্প্রসারণ করা গেলে জমির মোট উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সিটিজেন জার্নালিজমের মাধ্যমে বঙ্গোপসাগর উপকূলের গল্প যেমন জানা সম্ভব তেমনি সম্ভব সমুদ্র সচেতনতা বাড়ানো। বেসরকারি একটি সংস্থার পরামর্শ সভায় সাগর কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তনজনিত নানা সংকট নিয়ে আলোচনা হয়েছে। জাহিদুজ্জামানের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকির মধ্যে দক্ষিণের বঙ্গোপসাগর উপকূল। তাপমাত্রা এবং লবণাক্ততা বাড়তে থাকায় উপকূলবাসীর সংকট দিন দিন প্রকট হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার উপকূলবাসীর সমুদ্র সচেতনতা। সেই লক্ষ্যেই রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বঙ্গোপসাগর সাক্ষরতা নিয়ে পরামর্শ সভা। সমুদ্রের গল্প জানতে হলে তা উপকূলবাসীর চোখ দিয়েই দেখতে হবে। এজন্য নাগরিক সাংবাদিক সৃষ্টির তাগিদ দেন বক্তারা। আর সমুদ্রের দূষণ নিয়ন্ত্রণ করতে রিসাইক্লিংয়ের কোনো বিকল্প নেই। ঢাকা শহরে যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হয়, কঠিন বর্জ্য, সর্বোচ্চ এখানে যেটি রিসাইকেল রিউজ করা হচ্ছে 35 থেকে 36%, আর বাকিটা কিন্তু ডাম্প হচ্ছে বিভিন্ন জায়গায়। বুড়িগঙ্গা নদী থেকে শুরু করে যত কিছু আছে আলটিমেটলি এটি যাচ্ছে সমুদ্রে। ইকোসিস্টেম অ্যাপ্রোচে যদি আমি আমার ইকোনমিকে নিয়ে আসতে পারি, প্রোডাকশন সিস্টেমকে নিয়ে আসতে পারি, আমরা হয়তো অনেক কিছুই আমাদের এই যে পলিউশন যেটা হচ্ছে, সেটা সমুদ্র পলিউশন হোক, সেটা নদী পলিউশন হোক, সেটা আমাদের ভূমির পলিউশন হোক, সেখান থেকে আমরা বাঁচতে পারবো। সমুদ্রের পাড়ের মানুষ তারা যেমন সমুদ্রকে জানবেন, তারা যেমন সমুদ্রকে বুঝবেন, আর কেউ কিন্তু অত সুন্দর করে বুঝবেন না। আমরা বাইরে থেকে হয়তো কিছু তথ্য সংগ্রহ করতে পারবো, কিন্তু মূলত তাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করতে হবে। এবং আমি মনে করি ওদের যে চাওয়া পাওয়া, ওদের যে চ্যালেঞ্জ, ওদের যে সম্ভাবনা, সেই দৃষ্টিতে
কিন্তু আমাদের পরিকল্পনাগুলোকে সাজাতে হবে। সবাই বঙ্গোপসাগর সাক্ষরতা শীর্ষক নির্দেশিকার খসড়া উন্মোচন করা হয়। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। স্মার্ট হাইব্রিড টেকনোলজি সুজুকি প্রিমিয়াম সিডান সিয়ার্স এবং বহুবিধ ব্যবহারযোগ্য স্টাইলিশ আর্টিগো গাড়ি বাজারে এনেছে উত্তরা মোটরস। বাজারজাত উদ্বোধন করেন উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। উপস্থিত ছিলেন সুজুকি ভারতের অনিল সাইনি এবং গৌরব গুপ্তা, উত্তরা মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এবং ডুরান্ড মেহদাদুর রহমান।